ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত স্কুলগুলিতেই সামনে রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেদিকেই লক্ষ্য রেখে আজকে শিক্ষা সহজের পর্বে আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের বাংলা শব্দভাণ্ডারের যে তৃতীয় ভাগ, অর্থাৎ নবগঠিত শব্দের ওপর থেকে বিস্তৃত আলোচনা। বাংলা শব্দভাণ্ডারের তিনটি ভাগ রয়েছে। প্রথম হচ্ছে মৌলিক শব্দ, আবার মৌলিক শব্দের মধ্যে রয়েছে তিনটি ভাগ, অর্থাৎ তৎসম, অর্ধতৎসম ও তদ্ভব। দ্বিতীয় নম্বর ভাগ হচ্ছে আগন্তুক শব্দ, এরও আবার তিনটি বিভাজন রয়েছে, দেশি, প্রাদেশিক আর বিদেশি। বিদেশির মধ্যে তোমরা অনেকগুলি বিদেশি শব্দর ভাষা থেকে আগত যে শব্দের সম্ভারের দৃষ্টান্ত ব্যাকরণ বই পেয়ে থাকো। এরপর আজকের যেটা আলোচ্য বিষয়, এই শব্দভাণ্ডারের তৃতীয় ভাগ অর্থাৎ নবগঠিত শব্দ। এর রয়েছে পাঁচটি বিভাজন: সংকর বা মিশ্র শব্দ 1, 2-এ রয়েছে অনুদিত শব্দ, 3-এ জোড় কলম, 4-এ মুন্ডমাল ও 5-এ খণ্ডিত শব্দ। তোমাদের এই নবগঠিত শব্দের যে অংশগুলি রয়েছে, যে ডেফিনেশান, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে এই নবগঠিত শব্দের যে ভাগগুলি এর ডেফিনেশান চেয়ে থাকে, বা এমসিকিউ এর ক্ষেত্রে কোনো একটি দৃষ্টান্ত দিয়ে বলল যে নিম্নলিখিত কোনটি নবগঠিত শব্দ নয়, 4টি অপশান থাকলো, সেখানে একটি কিন্তু এই নবগঠিত শব্দের যে 5টি ভাগ রয়েছে তার মধ্যে, তার বাইরে ধরো একটা তৎসম শব্দ দিয়ে দিল বা একটা বিদেশি শব্দ দিয়ে দিল, তাহলে সেগুলো কিন্তু এই নবগঠিত শব্দের মধ্যে পড়বে না। তাহলে এখানে আমাদের ডেফিনেশানটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য ভালো করে জানতে হবে, আর এমসিকিউ এর জন্য ডেফিনেশান উদাহরণ সহযোগে পুরোটাই ভালো করে বুঝে নিতে হবে। তাহলে চলো আজকের আমরা মূল আলোচনায় যাই। এই নবগঠিত শব্দের যে প্রথম ভাগ মিশ্র বা সংকর শব্দ কি, সেটা ঠিকঠাক করে বুঝে নিই। বলছে যে সকল শব্দ বিভিন্ন শ্রেণীর শব্দের সমবায় গঠিত, অথবা এক শ্রেণীর শব্দের সঙ্গে অন্য শ্রেণীর উপসর্গ বা প্রত্যয় যোগে গঠিত, সেই সকল শব্দকে অর্থাৎ তাদের বলা হয় মিশ্র বা সংকর শব্দ। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে দু ধরনের হতে পারে, বিভিন্ন শ্রেণীর শব্দের সমবায়ও গঠিত হতে পারে, আবার একটা শব্দের সঙ্গে অন্য শ্রেণীর শব্দ নয় উপসর্গ যুক্ত হতে পারে বা প্রত্যয় যুক্ত হয়ে যে মিশ্র বা সংকর শব্দ গঠিত হয়। তা এখানে আমরা দৃষ্টান্তে দেখতে পাচ্ছি, দেখো প্রথমেই রয়েছে হাটবাজার। এই হাটবাজার শব্দটির মধ্যে আমরা মূলত দেখব হাট শব্দটি তদ্ভব আর বাজার শব্দটি বিদেশি শব্দ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি তদ্ভব শব্দ যেটি মৌলিক শব্দের একটি দিক, তার সঙ্গে একটি আগন্তুক শব্দ অর্থাৎ বিদেশি শব্দ যেটি বাজার, এটি মিশ্রিত হয়ে একটি মিশ্র বা সংকর শব্দ তৈরি হয়েছে। এরপর যে জজ সাহেব দৃষ্টান্তটি রয়েছে, এখানে জজও হচ্ছে একটি বিদেশি শব্দ আর সাহেবও হচ্ছে একটি বিদেশি শব্দ, মানে দুটি আলাদা বিদেশি ভাষা থেকে আগত শব্দ মিলে একটি মিশ্র শব্দ গঠিত হয়েছে। মাস্টারি, এই শব্দের মধ্যে মাস্টার হচ্ছে মাস্টার যুক্ত ই করে হস্যই প্রত্যয় করে আসে মাস্টারি, মাস্টারটা হচ্ছে একটা বিদেশি শব্দ আর ইটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, দুটো মিলে হচ্ছে একটি মিশ্র বা সংকর শব্দ। তাহলে এভাবেই কিন্তু আমাদের এই মিশ্র বা সংকর শব্দ ডেফিনেশান সহ উদাহরণ সহযোগে জেনে রাখতে হবে, যাতে করে আমরা ঠিকঠাক এই মিশ্র শব্দটিকে আইডেন্টিফাইও করতে পারি। এরপর 2 নম্বর ভাগে রয়েছে দেখো অবিমিশ্র বা অনুদিত শব্দ। যে সকল শব্দ কোনো না কোনো বিদেশি ভাষা থেকে আক্ষরিক অনুবাদের মধ্য দিয়ে অথবা ভাবের সাদৃশ্যে ভাষান্তরিত হয়ে বাংলায় যে রূপ লাভ করে তাকে অবিমিশ্র বা অনুদিত শব্দ বলে। তার মানে অন্য যে কোনো বিদেশি ভাষার শব্দ বাংলায় আসছে, সেটার হয় আক্ষরিক অনুবাদ হচ্ছে, নয়তো আর ভাবের সাদৃশ্যে একটি ভাষান্তর ঘটানো হচ্ছে, দিয়ে বাংলায় আমরা তাকে যে রূপে পাচ্ছি সেই শব্দকে বলা হচ্ছে অনুদিত শব্দ, বা এর আরেক নাম হচ্ছে অবিমিশ্র শব্দ। যেমন দেখো দৃষ্টান্ত স্বরূপ রয়েছে গ্লোবাল ওয়ার্মিং, এর বাংলায় যেটা অনুবাদ করে রূপ পাওয়া গেছে বিশ্ব উষ্ণায়ন। টিয়ার গ্যাস, কাঁদানে গ্যাস। তাহলে এই ধরনের দৃষ্টান্তগুলো মূলত আমরা এই অবিমিশ্র বা অনুদিত শব্দের ক্ষেত্রে পেয়ে থাকি। বা আরও আমরা দৃষ্টান্ত যেগুলো তোমরা ভূগোল বা বিজ্ঞান বইয়ের ক্ষেত্রেও কিন্তু পেয়ে থাকো, যেমন ফটোসিনথেসিস, যার বাংলায় অনুবাদ করা হয়েছে যে সালোক সংশ্লেষ, বা বাংলার রূপটাই হচ্ছে এটা ভাবের সাদৃশ্যে কিন্তু আসছে। এভাবে আমরা
বিভিন্ন সাবজেক্টেই কিন্তু দেখে থাকি যে অনুদিত শব্দ, অন্য ভাষার শব্দ বাংলায় একটা অনুবাদগত যে রূপ লাভ করছে সেগুলি হচ্ছে অনুদিত বা অবিমিশ্র শব্দ। 3 নম্বর ভাগে রয়েছে জোড় কলম শব্দ। জোড় কলম শব্দ বলতে কি বোঝাচ্ছে? মানে এখানে একটা জোড় লাগানোর ব্যাপার আছে। কোনো শব্দ বা তার অংশ বিশেষের সঙ্গে অন্য একটি শব্দ বা তার অংশবিশেষ যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠিত হয় বা গঠন করা হয় তাকে জোড় কলম শব্দ বলে। যেমন কি দেখো, ধোঁয়া যুক্ত কুয়াশা, দুটি কিন্তু আলাদা আলাদা শব্দ, দুটোকে জোড়া লাগিয়ে তৈরি করা হচ্ছে ধোঁয়াশা। এটা একটি নতুন শব্দ। বা নিশ্চল, এটা একটা আলাদা শব্দ, আর চুপ একটা আলাদা শব্দ, এদেরকে জোড়া লাগিয়ে করা হচ্ছে নিশ্চুপ। এরকমভাবে আমরা আরও অনেক দৃষ্টান্ত কিন্তু বাংলা ভাষায় পেয়ে থাকি। তাহলে এটা গেল 3 নম্বর ভাগ, জোড় কলম শব্দ। এরপর 4 নম্বরে রয়েছে মুন্ডমাল শব্দ। মুন্ডমাল শব্দ বলতে বোঝাচ্ছে যে কোনো একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের প্রথম বর্ণগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি নতুন শব্দ তৈরি করা হয় তাকে বলা হচ্ছে মুন্ডমাল শব্দ। মানে দেখো, এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর পুরো আমরা শব্দটাও অনেক সময় ব্যবহার করছি, আবার অনেক সময় পুরো ডিস্ট্রিক্ট শব্দটা না ব্যবহার করে শুধু ডি ব্যবহার করা হচ্ছে, ডয় হর্ষই। বা ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে শুধুমাত্র যে এম, মানে যেটা ইংরেজি শব্দের ম্যাজিস্ট্রেটের প্রথমে আসে এম লেটারটি, তাই এখানে ডি আর এম, এইভাবে প্রথম যে ইংরেজি শব্দের বর্ণ সেটা ধরেই এর মুন্ডমাল শব্দের রূপ দেয়া হচ্ছে। শব্দগুচ্ছ পুরোটা না ব্যবহার করে তার প্রথম বর্ণগুলি এখানে ব্যবহার করে শব্দটিকে উপস্থাপন করা হচ্ছে। ঠিক একইভাবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, একে সংক্ষেপে বলা হয় কি না, এর মুন্ডমাল শব্দের রূপ হচ্ছে বিডিও। তাহলে এভাবে আমরা মুন্ডমাল শব্দকে অনেক অনেক শব্দ দৃষ্টান্ত বাংলা ভাষায় পেয়ে থাকি। এরপর চলো আমরা দেখে নিই নবগঠিত শব্দের শেষ ভাগ, 5 নম্বর ভাগ, খণ্ডিত শব্দ বলতে কি বোঝায়। উচ্চারণের সুবিধা ও সরলীকরণের জন্য কোনো কোনো শব্দের অংশ বিশেষ এককভাবে ভাষায় ব্যবহৃত হয়, তখন তাকে বলা হচ্ছে খণ্ডিত শব্দ। পুরো শব্দটা ব্যবহার হচ্ছে না, শব্দটার অংশবিশেষ ব্যবহৃত হয়ে পুরো শব্দটাকেই এখানে উপস্থাপন করছে। যেমন দৃষ্টান্ত দেখলেই বুঝতে পারবে যে টেলিফোন, এত বড় শব্দটা না ব্যবহার করে আমরা শুধু বলছি ফোন। বা রেফ্রিজারেটরকে আমরা রেফ্রিজারেটর সবসময় বলছি না, কি বলছি, ফ্রিজ। বাইসাইকেলকে বলা হচ্ছে সাইকেল। এরকম অনেক দৃষ্টান্ত আমাদের বাংলা ভাষায় রয়েছে। তাহলে মাইক্রোফোনকে বলা হয় মাইক। তাহলে খণ্ডিত শব্দ এই নাম থেকেই তোমরা বুঝতে পারছো একটি শব্দের অংশবিশেষ, মানে একটি খণ্ড দিয়ে শব্দটাকে এখানে বোঝানো হচ্ছে। তাহলে এভাবেই আমরা নবগঠিত শব্দের 5টি ভাগের ডেফিনেশন এবং উদাহরণ ঠিকঠাক করে জেনে রাখবো, বুঝে রাখবো, যাতে করে এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোনো প্রশ্নতেই আমাদের না আটকে যায়।